This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা মনোবিজ্ঞান নিয়ে কাজকর্ম করেন তারা যারা ওই মনের খোঁজ খবর রাখেন আর কি, তারা কি বলে জানেন? তারা বলেন যে একজন শিশু, ওই যে বাচ্চাটাকে দেখলেন শুরুতে, ওরকম একটা বাচ্চা সে যদি একটা ওই খেলতে গিয়েই একটা কোনো কাঁচের জিনিস ভেঙে টেঙে ফেললো, ধরুন একটা ভুল, সেই ভুলটা সে খুব বেশি হলে 30 দিন মনে রাখে, কিন্তু তারপর ওই তার মা যেটা করলো, বকা ঝকা সোজা কথায় শাসন, সেটা 20 বছরেও সে ভোলে না। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে নেগেটিভিটি বায়াস। আর মনস্তত্ত্ব কি বলছে জানেন? বলছে বাচ্চারা ভুল করবে, সেটাই তো স্বাভাবিক, সেই ভুলটাকে ভুলে যাবে এটাও স্বাভাবিক। তাহলে কি ভুল করতেই থাকবে? এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসছে তো? না, ভুলটা সম্পর্কে সচেতন করতেই তো এই শাসনটা দরকার। আর এই শাসন, ওই বললাম, সেটা 20 বছর কেন দীর্ঘদিনেও সে ভোলে না। তাই বাড়িতে কাঁচের জিনিসপত্র ভাঙলে এরকম বিষয়টাকে যদি আপনারা ছোটোবেলার কাজ হঠাৎ করে হয়ে গেছে, ঠিক আছে, বাচ্চা ভুল করে ফেলেছে, এরকম ভুল তো কতই হয়, এবার আপনিও যদি এরকম ছোটোখাটো ভুল হিসেবে দেখে ভুলে যেতে চান, তাহলে কিন্তু আপনার বাচ্চাও ভুলটাকে ভুলেই যাবে, জানবেই না যে এইভাবে জিনিসপত্র ভেঙে ফেলাটা ঠিক নয়, ভাঙচুরের স্বভাবটা তার মধ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাকে শাসন করেন ঠিক সময় ঠিকভাবে, তাহলে সে শাসনটাকে মনে রাখবে, কী কারণে শাসন করা হলো সেটাও মনে রাখবে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক থাকবে। মনে আছে আমরা ছোটোবেলায় ওই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে পড়তেন, বিজ্ঞানে পড়তেন, যে ওই বাচ্চারা একবার যদি গরম একটা হারিকেনে হাত দিয়ে ছেঁকা খায়, তাহলে আর ভবিষ্যতে কোনো দিনও ওই হ্যারিকেনটা ধরতে যায় না। এটাকে আপনারা বলবেন এটা ঠেকে শেখা বা ছেঁকায় শেখা, কিন্তু এটা বোঝাতে এই প্যারেন্টাল প্র্যাকটিসটা, অর্থাৎ অভিভাবকের এই যে বুঝিয়ে দেওয়ার বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণ। নইলে ছেঁকা খাওয়াটা কিন্তু কারোর জন্য খুব একটা ভালো নয়। এবার আপনারা ভাবছেন তো, এতক্ষণ ধরে যা যা বলছি তাতে কি এবার মনস্তত্ত্বের ক্লাস শুরু করলাম? এটা ঘটনা, সব কিছুই মনস্তত্ত্ব, তার বাইরে কিচ্ছু নেই। কিন্তু একটা শিশুর যে বেড়ে ওঠার বিষয়টা এর মধ্যে দিয়ে আলোচনা করছিলাম, তার সঙ্গে এ রাজ্যের সরকারের মিলও যে রয়েছে, সেটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? খেয়াল করে দেখুন তো, সেই অর্থে এ রাজ্যে যে সরকারটা চলছে, এই বিজেপির সরকার, এটা তো মাত্র কয়েক মাস হচ্ছে, 2 মাস খুব বেশি হলে, এক অর্থে তো একদম দুধের শিশু। অতীতে এখানে সরকার গড়ার স্বাদ না পাওয়া দলের সরকার মানেই তো ওই একটা সদ্যজাত শিশুর ক্ষমতার স্বাদ পাওয়া। সে নিজের মতো করে নিজের পায়ে হাঁটার চেষ্টা করবে, হাতের সামনে যা পাবে সময়ের সঙ্গে সঙ্গে যেরকম হাঁটাচলা করতে শিখবে, এটা ধরতে চাইবে, এটা ভাঙতে চাইবে। গড়ে ওঠা বা বেড়ে ওঠার এই সময়টায় শিশুকে একটু শাসনে রাখাটা খুব জরুরি, বুঝিয়ে দেওয়াটা জরুরি, এটা ভুল। শাসনটা সবসময় যে মার ধর একদম নয়, কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক সেইটা বুঝিয়ে দেওয়াটা খুব জরুরি, কারণ তাহলেই তো শিশুটার আগামী দিনের ভবিষ্যৎটা ঠিকঠাকভাবে তৈরি হবে। এবার শিশুর আগামী রূপরেখা ঠিক করতে যদি এরকম বাবা মায়ের বা অভিভাবকদের শাসন জরুরি হয়, তাহলে সরকারের আগামীর রূপরেখাটা ঠিক করতে কি দরকার? কে ঠিক করবে? প্রশাসন। পরিবারের ক্ষেত্রে শাসন আর সরকারের ক্ষেত্রে প্রশাসন। এবার দেখুন, এই প্রশাসনের শক্ত হওয়ার প্রয়োজনীয়তাটা, সেটা তো আমরা আজকের যে ঘটনাগুলো দেখছি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ওই বারুইপুরে আপনারা জানেন, একটা বাচ্চা আবার একটা বাচ্চাকে
আমরা দেখলাম ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। এবার এই অনেকেই দেখি এইটা না ওটার থেকেও বেশি নৃশংস ঘটনা, ওই হাথরাসের থেকেও বেশি, ওই সেই নির্ভয়াকাণ্ডের থেকেও বেশি নৃশংস, অথবা কামদুনির থেকে নৃশংস, মানে এরকম একটা তুলনামূলক জায়গায় যাই। দেখুন, বিশ্বাস করুন, এইগুলো বলার মধ্যে বিন্দু মাত্র কোনো বুদ্ধিমত্তার ছাপ নেই। এগুলো এই ধরনের তুল্যমূল্য বিচার করার প্রবৃত্তিও নেই। তার কারণ এই ধরনের সবকটা ঘটনা সমান নৃশংস, সমান নিন্দনীয়। এবার যাদের বিরুদ্ধে এইরকম একটা ঘটনা ঘটানোর অভিযোগ, সেই 4 অভিযুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে একজন বাদ দিয়ে পুলিশ বাকি 3 জনকেই ধরেছে, আর একজনকেও দ্রুত ধরা হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে বলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল, মানে এসআইটি সিট গড়ে ফেলেছে সরকার। মানে পুলিশের কাজ পুলিশ করছে, সরকারের কাজ সরকার করছে, প্রশাসনের কাজ প্রশাসন করছে। কিন্তু এর বাইরেও তো কিছু আছে যেটা উল্লেখ করা দরকার। পুলিশের কাজ পুলিশকে করতে বাধা দেওয়ার চেষ্টাও তো হয়েছে, সেটাই তো অভিযোগ। গতকাল স্থানীয় পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি দেহটা উদ্ধারের পরেই তো এক সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এবং স্থানীয়দের যদি দাবিটা মানেন, অভিযোগ মানেন, তাহলে আনন্দ সর্দার নামে ওই লোকটাই যে মূল অভিযুক্ত, প্রথম থেকেই তাদের সেই সন্দেহটা ছিল, তারা পুলিশকে সেটা জানান। কিন্তু স্থানীয় এক বিজেপি নেতা, বারুইপুর মণ্ডল 3-এর সভাপতি শান্তনু মণ্ডল নাকি পুলিশের ওপর চড়াও হয়ে ওই অভিযুক্ত আনন্দ সর্দারকে প্রাথমিকভাবে ছাড়িয়ে নিয়ে যান বলে স্থানীয়দের অভিযোগ। এবার এই অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে একটা হঠাৎ করে অরাজকতার মতো চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, লোকজন বিক্ষোভের নামে যা কাণ্ড কারখানা করলেন, সেই সবকটার মধ্যেই তো একটা যোগসূত্র রয়েছে। এই যোগসূত্রগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দুশ্চিন্তার, এবং এই যোগসূত্রগুলো যা জুড়ছে তার প্রত্যেকটা ভুল, যে ভুলগুলো শুরুতেই শুধরে দেওয়ার জন্য প্রশাসনিক শাসনটা খুব জরুরি। আমরা পাড়ার 50-60 জন এখান থেকে 25 জন মিলে ঘুরছি। তার সঙ্গে ছিল শান্তনু মণ্ডল, আর ক্যাম্পের 2 জন পুলিশ ছিল। ওরা এনাদের যেতে বারণ করছে, আমরা জোর করে গেছি। জোর করে গিয়ে সেই বাধার মধ্যিখানে যেখানে গিয়ে এটার লাশ উদ্ধার করা হয়েছে। ওটা বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে এখান থেকে ধরুন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা যে এদিকে লাশ বার করছি, সঙ্গে সঙ্গে যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের, পুরো ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করব তাকে পার করি। এটাই আমার বলার, যেই হোক যেন সঠিক বিচার পায় এই বাচ্চা মেয়েটা, আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। দেখুন, তৃণমূল জমানায় এই অভিযোগ তো আমরা অনেকবার শুনেছি। তৃণমূল জমানায় থানায় ঢুকে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন বলে তৎকালীন বিরোধীরা তো অভিযোগ করেছিলেন। তারপর সেই ভুলের পুনরাবৃত্তি তৃণমূলের আমলে ঘটতেই থেকেছে বলে বিরোধীরা পরপর ঘটনা তুলে বারবার দাবি করেছেন। দুর্নীতির থেকে গণধর্ষণ, সব ক্ষেত্রে এটা ঘটেছে। কামদুনি বা আরজিকরের মতো ঘটনা ঘটেছে, যেখানে গণধর্ষণের পর থেকে একইভাবে নৃশংসভাবে নির্যাতিতা খুন হয়েছে। এবং সেই সব মারাত্মক অপরাধকেও তৃণমূল জমানায় প্রাথমিকভাবে আড়াল করা হয়েছিল। এটা তো বারবার এই অভিযোগটা উঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তার চেয়ারে বসে বিভিন্ন ঘটনাকে ছোট ঘটনা বা সামান্য ঘটনা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো তো সেই সময় চারপাশে ছড়িয়ে গেছিল, ভাইরাল হয়ে গেছিল। তেমনি তো নদিয়ার হাঁসখালিতে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের লাভ অ্যাফেয়ার আছে কিনা, মানে প্রেমের সম্পর্ক ছিল বলে বিষয়টাকে লঘু করার যে চেষ্টা, সেটাও তো আমরা দেখেছি। পুলিশের ওপর চাপ সৃষ্টি করে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতোই তদন্ত শুরু হওয়ার আগেই মূল অপরাধকে এইভাবে হালকা করে দেওয়ার চেষ্টা,
এটাই তো অপশাসন। এর ফলেই তো আস্তে আস্তে সেগুলো ডালপালা মেলতে শুরু করে। ওই বললাম, ভুলটাকে যদি ভুল বলে একদম গোড়াতেই বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে সেটা তার মনের মধ্যে থেকে যাবে কিভাবে? ভুলে যাবে যে এটা ভুল হয়েছে, সুতরাং আবার করবে, আবার ভুলে যাবে, আবার করবে, আবার ভুলে যাবে। কিন্তু যদি শাসন হতো, তাহলে হয়তো তার চিরকাল মনে থাকতো এগুলো ভুল। সেই চেষ্টাটাই তো তৃণমূল আমলে হয়নি, বরং ওই ভুলিয়ে দেওয়ার চেষ্টাটাই, আড়াল করার চেষ্টাটাই তাদের আমলে ধারাবাহিকভাবে ঘটেছে বলে অভিযোগ উঠেছিল। আর.জি. করের ঘটনাটাই ধরুন না, তিলোত্তমার সঙ্গে কি হয়েছিল। আর.জি. করের ঘটনায় সব থেকে বেশি লোকজনের ক্ষোভ ছিল শুরুর থেকে কার বিরুদ্ধে? ওই আর.জি. করের মেডিকেল সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সবাই মানে ওই ছাত্র থেকে শুরু করে তিলোত্তমার পরিবার, সবার অভিযোগের তীর ছিল সন্দীপ ঘোষের ওপর। একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে উঠতে শুরু করেছিল, এবং সেই চাপটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যে সন্দীপ ঘোষ পদত্যাগ করতে বাধ্য হন। সুপারের পদ থেকে তাকে সরানো হয়নি, কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। আপনাদের মনে আছে? সেই পদত্যাগ করার পর তিনি TV9 বাংলার ক্যামেরার সামনে আমাদের বুমে বলেছিলেন, আপনাদের আজকে শান্তি হলো তো? কারণ TV9 বাংলা ধারাবাহিকভাবে সেই সময় সন্দীপ ঘোষের বিভিন্ন কার্যকলাপ এবং কিভাবে এই ঘটনাটাকে প্রতিপদে আড়াল করার চেষ্টা হয়েছে, তার মধ্যে তার কি ভূমিকা ছিল, সেগুলো সেই সময় তুলে ধরেছিল। কিন্তু তারপর আমরা কি দেখলাম? যে ঘটনায় মানুষজনের মধ্যে আশ্বস্ত ভাবটা ফিরে আসার কথা যে না, এবার ঠিক তদন্ত হবে, একজন অভিযুক্ত তিনি অন্তত ধরা পড়লেন, তদন্তটা তার মানে ঠিক পথে এগোবে, এটা তো মানুষজন ভাবতে শুরু করেছিলেন। কতক্ষণ ভেবেছিলেন? 1 ঘন্টা মেরে কেটে 1 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের সুপার পদে পুনর্নিয়োগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করে। বিশ্বাস করুন, তাজ্জব বনে গেছিলাম, এটা কি বলছেন? উনি নিজে যেখানে বলছিলেন যে তিলোত্তমা সুবিচার পাবে, সেখানে যার বিরুদ্ধে সবার ক্ষোভ, যার দিকে অভিযোগের আঙুল, তাকে কিছু করা হয়নি, সে নিজে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, যেটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এই চাপ নিতে পারছে না। তাকে এরকমভাবে পুনর্নিয়োগ করে তার মাথায় হাত রাখা হলো। গোটা বাংলার মানুষ যেটা নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে, তাদের সেই অনুভূতিগুলোকে এইভাবে অগ্রাহ্য করা হলো কেন? এর পেছনে কারণ কি? বিশ্বাস করুন, আজ পর্যন্ত সেই রহস্যের কোনো সমাধান হয়নি। আমরা অন্তত বুঝতে পারিনি কেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন। কেন জনগণের বিরুদ্ধে গিয়ে তার পাশে দাঁড়ানোটা, এটা আমাদের শুধু এটা বুঝিয়েছিল যে রাজনৈতিক ব্যক্তিত্বরা চাইলে যার তার পাশে দাঁড়াতে পারেন, যে কোনো যার বিরুদ্ধে মানে মানুষের সেন্টিমেন্টকেও অগ্রাহ্য করে যে কোনো লোক যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে আড়াল করার চেষ্টা করতে পারে। সেই একই অপচেষ্টা বারুইপুরের ওই বিজেপি নেতা যখন করেছিলেন বলে অভিযোগ উঠেছে, তখন কিছু কথা তো বলতেই হয়, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। প্রথমত, যে কারণে তৃণমূলের ওপর থেকে মানুষের বিশ্বাস চলে গেছিল, যে কারণে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, যে কারণে সাম্প্রতিককালে আমরা একটা মাত্র ক্ষেত্রে ওই তিলোত্তমা কাণ্ডে মানুষজনকে 14ই আগস্ট রাত্রে ওইভাবে রাত দখলের মতো স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসতে দেখেছিলাম, বিশ্বাস করুন এটা এই ঘটনা আর কখনো দেখিনি। সেই একই ঘটনার পুনরাবৃত্তি যদি কেউ ঘটাতে চেষ্টা করেন, তাহলে তো সেটা এই সরকারকেও একইভাবে সমস্যায় ফেলে দিতে পারে। দ্বিতীয়ত, যদি ভুলের পুনরাবৃত্তি হতেই থাকে, যদি এই বারুইপুরের মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের মতো পুলিশকে চাপ দিয়ে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেই থাকে, তাহলে তৃণমূল জমানার মতো এই আমলেও তো অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে। নিশ্চিতভাবেই
নিশ্চিতভাবেই এটা এই সরকার চাইবে না। প্রথম থেকে যে সুশাসনের বার্তা তারা দিতে চেয়েছেন, যেভাবে জিরো টলারেন্স, অর্থাৎ কোনো রকমভাবে এই ধরনের ঘটনাগুলোর সাথে আপোষ করবেন না, সুশাসনের প্রশ্নে আপোষ করবেন না, কাউকে ছাড়া হবে না, যেভাবে এই ঘটনাটা ঘটার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, কোনো রকম জাত পাত ধর্ম কিচ্ছু না দেখে ব্যবস্থা নেওয়া হবে, এবং ক্যাপিটাল পানিশমেন্ট যাতে এরা পায়, এরকম নৃশংস ঘটনা ঘটানোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়, সেই জন্যে তারা সচেষ্ট হবেন। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন। তার মানে কোনোভাবেই এটা নিয়ে কোনো রকম গাফিলতির জায়গা, আড়াল করার চেষ্টা, এগুলোকে তিনি সহ্য করবেন, এটা পরিষ্কার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। এবং এটাই তো স্বাভাবিক, কারণ তিনি তো খুব ভালোভাবে জানেন যে যদি সে একই ঘটনা এবার ঘটে, তাহলে দুটো জমানার মধ্যে একটা তুলনামূলক আলোচনা শুরু হয়ে যাবে। আগের তৃণমূল আমল আর এখনকার বিজেপির আমল। এবার এটাও তিনি খুব ভালো করে জানেন যে এই তুলনাটা টানার জন্য লোকজন ওত পেতে বসে রয়েছে, আর কাজটা তো শুরু হয়ে গেছে। একটা তরফ থেকে তো ইতিমধ্যেই প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে যে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার মতো প্রতিবাদ এক্ষেত্রে হচ্ছে না কেন, কেন মানুষ রাস্তায় নামছে না। এমনকি বিগত শাসক দল, এই তৃণমূলের নেতা নেত্রীদের কারো কারো কথা শুনে মনে হচ্ছে তারা যেহেতু নিজেদের ওই আড়াল করার চেষ্টা, তাদের ওই বিভিন্ন ক্ষেত্রে মদত দেওয়ার চেষ্টা, যে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছিল সেগুলোর তারা মাসুল দিয়েছিলেন ওই তিলোত্তমা কাণ্ডে, তো এখন যারা সরকারে আছেন তারাও যাতে, এখানে তো একটা ঘটনা যখন ঘটেই গেল, তাহলে তারাও একই রকম সমস্যায় পড়ুক, একই রকম ভুল করুক এবং তার একই রকম মাসুল দিক, এটা তার মানে তারা মনে প্রাণে চাইছেন। হতে পারে দুটোর প্রেক্ষাপট আলাদা, হতে পারে সেই সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, খুব সুস্পষ্ট ভাষায় বলছি, হতে পারে সেই সময় মানুষের দাবিকে, মানুষের অনুভূতিকে অস্বীকার করার চেষ্টা হয়েছিল। এক্ষেত্রে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়নি, এটা তো স্পষ্ট। এক্ষেত্রে কাউকে রেয়াত করা হয়নি, এটা তো স্পষ্ট। যিনি গোটা বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি নেতা হলেও তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে তখন তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে পুলিশ, এটা পরিষ্কার। প্রত্যেকটা সামান্যতম মানে গাফিলতি না করে যে কজনের বিরুদ্ধে অভিযোগ তাদের ধরে ফেলা হয়েছে, আইনানুগভাবে যা যা করার দরকার প্রত্যেকটা কাজ পর পর বিধিবদ্ধভাবে করা হয়েছে। ফলে দুটোর ক্ষেত্রে গোড়ার থেকেই কোনো মিল নেই, এটা তো পরিষ্কার। কিন্তু তৎসত্ত্বেও রাজনীতি যে মিল টানার চেষ্টা করবে সেটাও তো পরিষ্কার। আর সেই জন্যই বারুইপুর আর আরজিকর কাণ্ড, এই দুটো ঘটনার মধ্যে মিল তো একটাই আছে, সেটা হচ্ছে ধর্ষণ করে খুন। সুতরাং দুটোর মধ্যে মিল খুঁজে পেয়ে সোশ্যাল মিডিয়ায় গান শেয়ার করা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু সুবিচার চাওয়ার অধিকার সবার আছে, গুলিয়ে দেওয়ার অধিকার সেটা শুধুমাত্র রাজনীতির আছে। এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্য সুবিচার চাওয়ার অধিকার সবার আছে। এই যে টুকরো দেখালাম, এই টুকরোটার মধ্যে দিয়ে এই ঘটনা আর কবে থামবে, এই দাবি তোলার, এই আক্ষেপ প্রকাশ করার অধিকার সবার আছে, বিশ্বাস করুন। কিন্তু এক্ষুনি বোধহয় ওই আরজিকর ঘটনার রেশটা, যেহেতু ওই গানটা বিখ্যাত হয়ে গেছিলো, ওই গানটাকে টেনে এখানে নিয়ে আসার মধ্যে একটা উদ্দেশ্য যেটা লুকিয়ে রয়েছে, সেটা বোধহয় এক্ষেত্রে রাজনীতি ঢোকার চেষ্টা না করলেই ভালো করতো। এটা সত্যি এই ঘটনাগুলোর প্রতিবাদ হওয়ার 100 বার প্রয়োজন আছে। এই প্রবৃত্তির বিরুদ্ধে গর্জে ওঠার 100 বার প্রয়োজন আছে। এমন একটা পরিস্থিতি তৈরি করার দরকার যাতে কোনোখানে কোনো মানুষের মনের মধ্যে একজন পশু লুকিয়ে থাকলে, পশুরাও এরকম অন্যায় কাজ করে না, এটা মানুষই করে। ফলে ধর্ষকামী কোনো পুরুষ যদি লুকিয়ে থাকে কারোর মনের মধ্যে, অপরাধপ্রবণ কোনো মন যদি
এরকমভাবে ছিটকে বেরিয়ে আসার চিন্তা করে, তাহলে যাতে সে বেরিয়ে আসার আগেই ভয়ে কুঁকড়ে যায়, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার দরকার আছে। এটাই বাস্তব, এটা তো সত্যি। আজকেই মালদায় আরও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, কিন্তু সেক্ষেত্রেও অভিযুক্তকে পুলিশ দ্রুত গ্রেফতার করেছে। এটাকে জিরো টলারেন্সের বার্তা বলে ধরা যেতে পারে। সরকারের তরফে ওই বললাম জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, কোনো রকম ছাড় দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক এই অবস্থানটা নেওয়াটা তো খুব জরুরি। তার কারণ এটা সত্যি, দেখুন কিছু কিছু জিনিস বাস্তব, সেই বাস্তবটাকে বাস্তবসম্মতভাবে বিচার করাটা খুব জরুরি। প্রথম থেকে শাসন না করলে সমাজের একটা অংশের মধ্যে যে এই বেপরোয়া বা ভুলকে, যারা কোনোদিন ভুল বলে শেখেনি, সেই মানসিকতাটা বয়ে আসাটাই তো স্বাভাবিক। অতীতে সেই ঘটনা, অতীতের সরকারের আমলে সেই ঘটনা ঘটেছে, এটা তো বাস্তব। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তার হয়তো ফল ভোগ করতে হচ্ছে, কিন্তু আজ থেকেই যদি সেই দৃষ্টান্তমূলক অবস্থান নেওয়ার কাজটা শুরু হয়ে যায়, যদি ভুলটাকে এক্ষেত্রে অন্তত এই শিশু সরকারের গোড়াতেই ভুল বলে চিহ্নিত করে দেওয়া যায় এবং শাসন করা যায়, প্রশাসন যদি সঠিক শাসন করতে পারে, তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের ঘটনা ঘটানোর আগে দুষ্কৃতীরা হাজারবার ভাববে। এটা ছাড়া কিন্তু কিছু করার নেই। তার কারণ কার মনের ভেতর এরকম একজন ধর্ষকামী পুরুষ লুকিয়ে রয়েছে, কার মনের ভেতর এরকম একজন খুনি লুকিয়ে রয়েছে, সেটা কারুর মন অনুধাবন করা সম্ভব নয়। কে কোন বাড়ির অন্দরে লুকিয়ে রয়েছেন, যার মনের ভেতর এরকম একজন অপরাধী বসে আছেন, কি করে জানবে সরকার, কি করে জানে পুলিশ, কি করে জানবো আমরা, আপনারা? কেউ জানার সম্ভাবনা নেই। কিন্তু যদি সেই দৃষ্টান্তমূলক ব্যবস্থাটা, শাসনটা সবার মনের মধ্যে জায়গা করে নেয়, তাহলে সেই অপরাধী মনগুলো তারা কিন্তু শুরুতেই কুঁকড়ে যাবে। তাহলেই একমাত্র আপনার আমার বাড়ির মেয়েগুলো নিরাপদ হতে পারবে, নইলে কিন্তু হবে না। ওই জিরো টলারেন্সের বার্তাটা যদি শুধু বিজ্ঞাপনের ভাষা হয়ে থেকে যায় এবং সেটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ধরতে হবে তৃণমূল আমলের লেগাসিটাই সেই ধারাবাহিকতাটাই চলছে। সেক্ষেত্রে তো আপনার আমার ঘরের মেয়েদের জন্য ঈশ্বরই ভরসা বলে ধরতে হবে। এখন পর্যন্ত আবার বলছি, ঘটনা ঘটেছে, অভিপ্রেত নয়। সঙ্গে সঙ্গে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেওয়া হয়েছে, এটা আশ্বস্ত করছে। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা, সেটা কি সন্দেহযোগ্য? কেন বলছি? তার কারণ আপনার আমার সাধারণ বুদ্ধি তো এই ধরনের ক্ষেত্রগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিকভাবে ব্যবহারের প্রচেষ্টাটা সমর্থনযোগ্য নয়। কারণ যে মুহূর্তে রাজনীতি ঢুকে পড়ে কোনো একটা বিষয়ের মধ্যে, একটা প্রশাসনিক বিষয়ের মধ্যে, তখনই তো পুরো জিনিসটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা, তখনই তো অভিমুখটা ঘুরে যাওয়ার সম্ভাবনা, তাতে তো বিপদ আরও বাড়ে। কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকে বিশ্রাম দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের বাড়ির ছেলে মেয়েদের কথা ভাবতে হয়। নাহলে তো সর্বনাশ সমাজের ওপর নামে। আর সমাজের মধ্যে কিন্তু আমি আপনি বা যারা প্রশ্রয় দিচ্ছে বা যারা রাজনীতি করছে, তারা প্রত্যেকে আছে, কেউ পার পায় না। দেখুন এখন পর্যন্ত যা হয়েছে, আবার বলছি, যেটা হয়েছে সেটা তো স্বীকার করতে হবে। ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পুর নগরায়ণের মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রত্যেকে বলেছেন এই ধরনের ঘটনা ঘটলে দ্ব্যর্থহীনভাবে বার্তা দিতে হবে, দল না দেখে পদক্ষেপ করতে হবে, বিন্দুমাত্র গাফিলতি আড়াল করা যাবে না। এবার এটা সরকারের একেবারে শীর্ষ স্তর থেকে পুলিশের কাছে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শিশু ভুল করলে পরিবারে যেরকম শাসন করাটা জরুরি, তেমনি সরকারে থাকলে প্রশাসনের শাসনটা যে জরুরি, সেটা
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা গোড়াতেই বুঝতে পেরেছে এবং বুঝিয়ে দিয়েছে। হয়তো তারা এটাও বুঝে গেছেন যে অতীতে সেটা না হওয়ার ফলে যে ধারাবাহিকতা উত্তরাধিকার সূত্রে তাদের যে সমাজটা যে মানসিকতা নিয়ে তাদের হাতে এসে পড়েছে, সেখানে যদি আর বিন্দুমাত্র হালকা দেওয়া হয়, ঢিলে দেওয়া হয়, সেটা এমন একটা জায়গায় চলে যাবে যেটা তাদের পক্ষেও সামলানো সম্ভব হবে না এবং তার দায় চাপবে তাদের ওপর। এই জন্যেই তো ওই বললাম গোড়াতেই ওই মণ্ডল সভাপতিকে পুলিশ আটক করেছিল, কারণ প্রাথমিকভাবে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার যে দাবি স্থানীয়রা করছিলেন, সেই দাবি পুলিশের তরফে প্রথমে অস্বীকারের চেষ্টা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পুলিশ যখন এই পদক্ষেপটা করেছে, অর্থাৎ আটক করেছে তাকে, তাতে এটা পরিষ্কার শান্তনু মণ্ডলের বিরুদ্ধে যা রটেছে তা বাস্তবে হয়তো ঘটেছিল, নাহলে অকারণে কোনো শাসক নেতাকে ধরার ক্ষমতা বা আগ্রহ কোনো আমলেই পুলিশ দেখায় না। এবং এক্ষেত্রে এটাও ধরতে হবে, হয়তো পুরনো অভ্যেসে পুলিশ অস্বীকার করার চেষ্টা করেছিল, নিশ্চিতভাবেই প্রশাসনের ওপর থেকে এই বার্তাটা গেছে যে রেয়াত করা চলবে না, এবং সেই জন্যেই পুলিশের মতো ব্যবহার করা শুরু করেছে। আপনি যে ধর্মের মানুষ হতে পারেন, যে পার্টির মানুষ হতে পারেন, যে জাতের মানুষ হতে পারেন, যদি মহিলার গায়ে এইটুকুনি হোক আর এত বড় হোক, যদি অত্যাচার হয়, আমরা ছেড়ে কথা বলবো না। তাই সতর্ক হয়ে যান যারা ভাবছেন যে আমরা 4 তারিখের পর হয়তো রং বদলেছি বলে আমরা পার পেয়ে যাব। হবেন না, কেউ হবেন না। যারা আজকে গতকাল যারা করেছেন আর আগামী দিনেও যারা করবেন, আমি আবারও বলবো করুন, কিন্তু আপনার প্রপার্টির যা আছে সেটা ব্যাংক ব্যালেন্স হোক কি আপনার বাড়ি ঘরদোর হোক কি জমি হোক, সরকার নিয়ে নেবে। कम्युनल एंगल में मॉब लिंचिंग किया है, पुलिस के ऊपर आक्रमण किया, 2 सीएपीएफ को सिर में चोट आया है, पुलिस को एक गाड़ी को जलाया और रेल मार्ग के क्षति किया। जो किया है कम्युनल एंगल में उन लोग को 200 को हम लोग आइडेंटिफाई किया, और दोनों को भी और 200 को भी जेल के अंदर जाना पड़ेगा। इतना कमजोर ये सरकार नहीं है, इतना कमजोर नहीं है, मान के चलिए। गुंडागर्दी करेगा तो गुंडा कानून उसके ऊपर लागू होगा। খুব ভালো করে খেয়াল করলে দেখবেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের দুটো দিক আছে, তার কথার মধ্যে দুটো বার্তা আছে। এক, ধর্ষণ আর খুনের মতো অপরাধ যে জঘন্যতম অপরাধ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটা তাদের তরফে নিশ্চিত করা হবে, এই বার্তাটা শুভেন্দু অধিকারী দিলেন। আর সেই সঙ্গে তিনি কোট আনকোট সেই অতৃপ্ত আত্মাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার কথা বললেন। কারা অতৃপ্ত আত্মা? যারা এই ঘোলা জলে এই রকম নৃশংস ঘটনার মধ্যেও সুযোগ খোঁজেন। এই দ্বিতীয় জায়গাটাও তো সমান গুরুত্বপূর্ণ। যারা অপরাধ ঘটিয়েছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা আড়াল করার চেষ্টা করেছিলেন বলে যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাকে রেয়াত না করার বার্তা যেরকম রয়েছে, তেমনি তো গতকাল ওই নাবালিকার দেহ উদ্ধারের পর থেকে যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, যারা বিশাল জমায়েত করে পুলিশের উপর চড়াও হয়েছিলেন, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে বাধা দিয়েছিলেন, রেল অবরোধ করে রেলের ট্র্যাক উপড়ে ফেলার মতো গুরুতর অপরাধ ঘটানোর চেষ্টা পর্যন্ত করেছিলেন, এবং সর্বোপরি গোটা ঘটনাকে একটা অন্যরকম উস্কানি বা সাম্প্রদায়িক রং দেওয়ার মতো একটা চেষ্টা যারা করেছিলেন, তাদের বিরুদ্ধে যে সমান কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিতটা সেটাও তো মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন। এদের প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করার ইঙ্গিতটা তো তার বার্তার মধ্যে রয়েছে। এবার খেয়াল করে দেখুন, এটাও তো বিগত সরকারের আমল থেকে চলে এসছে। যে কোনো ঘটনা ঘটলেই সরকারি সম্পত্তির ক্ষতি করা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে জিনিসগুলো সেগুলোর ক্ষতি করা, পুলিশকে আক্রমণ করা, একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা, এগুলো তো কোথাও গিয়ে ছাড়পত্র পেয়ে গেছিল। এক্ষেত্রেও তার মানে গোড়াতেই বার্তা দেওয়ার দরকার ছিল, যেটা মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো, কালকে নাবালিকার দেহ উদ্ধারের পর একজনকে পিটিয়ে মেরে ফেলার মতো সাংঘাতিক ঘটনাও তো ঘটে গেছে। জানা গেছে গণপিটুনিতে নিহতের নাম প্রাথমিকভাবে ওই অভিযুক্তের তালিকায় ছিল না, যদিও পরে শোনা যাচ্ছে সেই নামটা ওই অভিযুক্তের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। এবার দেখুন,
যদি তদন্তে দেখা যায় যে ইন্দ্রজিৎ এই ঘটনার সঙ্গে জড়িত নয়, ওই ব্যক্তির নাম ইন্দ্রজিৎ, তাহলে তাকে বিনা দোষে জনতার আদালতে শাস্তি পেতে হলো, একেবারে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। নিজেরা বিচার করেছে জনতা, নিজেরাই মৃত্যুদণ্ড দিয়েছে, শাস্তি দিয়েছে, এটা ধরতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপরাধ একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলাটা সেটাও তো কম বড় অপরাধ নয়। আর যদি দেখা যায় যে সে অপরাধী, তাহলেও তো একজন অপরাধীকে এইভাবে ধরে পিটিয়ে মেরে ফেলার ক্ষমতা এদেশের আইন কাউকে দেয় না। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোর নেই, কারণ এটা তাৎক্ষণিক অভিব্যক্তি, ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সবসময় গণপিটুনির ক্ষেত্রগুলোতে দেওয়া হয়। কিন্তু তার মধ্যে দিয়ে যে আইনের শাসনের প্রতি অনাস্থার একটা বার্তা থাকে, একটা অরাজকতার পরিবেশ যে চারপাশে ছড়িয়ে যায়, কালকে সেই একই পরিবেশের শিকার আরেকজন কেউ হবেন না, তার গ্যারান্টি কে দিতে পারে? এভাবেই তো চলতে থাকে, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা। এইভাবেই তো আইন আস্তে আস্তে মানুষজনের হাতে তুলে নিলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী বলেছেন এবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু তার মানে যে আইন হাতে তুলে নেওয়া নয় সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। পুলিশকে বাধা দেওয়া, তাদের উপর চড়া হওয়া, একজনকে পিটিয়ে মেরে ফেলাকে মুখ্যমন্ত্রী যে ওয়াক অফ আইন বিরোধী আন্দোলন বা সিএএ বিরোধী হিংসাত্মক আন্দোলনের সঙ্গে এক সুতোয় গাঁথছেন, সেটা বুঝতে হতো এতটুকু অসুবিধা হচ্ছে না। এবং ওয়াক অফ আইন বিরোধী আন্দোলন বা ওয়াক অফের আইন সংশোধনী যে বিল, তার বিরোধী আন্দোলন বা সিএএ বিরোধী আন্দোলনের পেছনে যেরকম উস্কানি ছিল, রাজনৈতিক ইন্ধন ছিল, বারুইপুরের মতো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পেছনেও যদি সেই রকম একটা রাজনৈতিক ইন্ধন থেকে থাকে, মানে যেটা আছে বলে তিনি মনে করছেন, সেটাকে যে একইভাবে কঠোরভাবে এক চোখে দেখা হবে, সেটা শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিয়েছে। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছি, তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। দেখুন, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকেও আমরা তো দুটো দিক থেকে বিচার করতে পারি। একদিকে তার রাজনৈতিক সত্তা, যে সত্তা থেকে তিনি তৃণমূলের মতো বিরোধী দলকে বার্তা দিচ্ছেন বলে ধরা যেতে পারে, আর অন্যদিকে রয়েছে তার প্রশাসনিক সত্তা, যে সত্তা দেখাচ্ছে আগের সরকারের ভুল থেকে তার সরকার শিক্ষা নিয়েছে। বারুইপুরের ঘটনাটা জানাজানি হওয়ার পর থেকেই তো রটে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় সেখানে যেতে পারেন। বর্তমান মুখ্যমন্ত্রী যেরকম নাবালিকার পরিবারের সঙ্গে গতকালই ফোনে কথা বলেছিলেন এবং আগামীকাল তাদের সঙ্গে দেখা করবেন বলে আশ্বস্ত করেছিলেন, তেমনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও ওই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তার প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছিলেন। তিনি নিজে যাবেন নাকি তার প্রতিনিধি হয়ে অন্য কেউ যাবে, তা নিয়ে কালকে থেকে জোর চর্চা শুরু হয়েছিল। কারণ এই ধরনের পরিবেশ পরিস্থিতি, এগুলোকে তো অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে কাজে লাগিয়েছেন। সে বিরোধী থাকার সময় হোক বা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে ওই বিরোধী ভূমিকায় প্রতিষ্ঠা করা হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী ভূমিকায় নিজেকে দেখতে, নিজেকে মেলে ধরতে সব থেকে বেশি স্বচ্ছন্দ, সেটা তো চিরকাল প্রকাশ পেয়ে এসছে। এবার 4 মের পর থেকে বারুইপুরের এত বড় ঘটনা তার সামনে সেই সুযোগটা ফের যে এনে দিয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে নিজে যেতে পারেন, এই সম্ভাবনা কেউ উড়িয়ে দিতে পারেননি। সবাই ভাবছিলেন যে এতদিন ধরে বেরোননি, কোনো কিছুতে বেরোচ্ছেন না, অন্যের ফোনে ফোনে বার্তা দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় ওই সমাজ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন সবার উদ্দেশ্যে, এটা করে কতদিন চলবে? তিনি কি তার সেই পুরনো সত্তাটাকে ভুলেই গেলেন? এতটা
মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলেন যে বেরোতেই পারছেন না, নাকি এরকম একটা ঘটনা অপেক্ষা করছিলেন যেটাকে কেন্দ্র করে তিনি বাইরে বেরোতে পারবেন? বিশেষ করে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে নতুন করে গার্ড রেল বসানো এবং কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের মোতায়েন করা, আর অনেকেই মনে হয়েছিল তাহলে কি সরকারও মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা কিছু করবেন এই কাণ্ড, মানে এই যে বারুইপুর কাণ্ডটা হয়েছে সেটাকে কেন্দ্র করে, সেটাকে আটকাতেই কি আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, তৃণমূল নেতারা রাস্তায় বেরোলেই যেরকম তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, সেটাকে যেমন তাদের পথে নামার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা বলে কালীঘাটপন্থী তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছে, তেমনই তো এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই অভিযোগও তারা তুলতে শুরু করেছিলেন। আটকে দেওয়া হলো, বেরোতে দেওয়া হচ্ছে না বাড়ির থেকে, এটা বলার সুযোগ পাচ্ছিলেন তারা। প্রশ্নটা আরও জোরালো হয়েছিল দিলীপ ঘোষের কথায়। পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে ডিম ছোড়া প্রতিবাদ হিসেবে অত্যন্ত নরমপন্থী বার্তা। তৃণমূলের আমলে ইট বাঁশ নিয়ে বিরোধীদের মারা হতো, আর সেটাকে মানুষের ক্ষোভ হিসেবে প্রচার করা হতো। মানে বুঝতে পারছেন, একদিকে মুখ্যমন্ত্রী যখন আইন হাতে তুলে নিলে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছেন, অর্থাৎ এতটুকু রেয়াত না করার বার্তা দিচ্ছেন, তখন তারই মন্ত্রিসভার সিনিয়র সদস্য আইন হাতে তুলে নিতে বলছেন কিনা এই নিয়ে একটা সন্দেহ তৈরি হয়ে গেছিল। প্রশ্ন উঠেছিল যে দিলীপ ঘোষ তৃণমূল জমানায় বিরোধীদের যেরকম ইট বাঁশের মুখে পড়তে হতো বলে একটা প্রচার করে দিলেন, ঠিক সেই রকম পরিস্থিতির সামনে, সেই রকম ক্ষোভের সামনে এখনকার বিরোধীদের ফেলে দিতে চাইছেন কিনা। বাঙালিকে ধন্যবাদ দিন, এত সফট প্রতিবাদ করছেন ওনারা। আমাদেরকে তো ইট পাটকেল মারা হতো, গাড়ি ভাঙা হতো, বাঁশ মারা হতো, আমার গায়ে দাগ আছে, আমি কাউকে দেখাইনি আজ পর্যন্ত। বড় বড় পাথর মারা হয়েছে, গ্লাস ভেঙে আমার গায়ে লেগেছে। মাননীয় নাড্ডাজির গাড়িকে যেভাবে আধলা ইট মারা হয়েছিল, সেটা তখন হয়নি এই নেতাদের সঙ্গে। তার চেয়েও খারাপ হওয়া উচিত, এরা মানুষকে যা কষ্ট দিয়েছে। বাঙালি সমাজ এখনও ঘিলু শুকিয়ে যায়নি, এটা তার প্রমাণ হলো যে কাঁচা ডিম পকেটে করে নিয়ে মারছে ওরা। এটা কোনো অস্ত্র নাই, সংবিধানের কোনো বাধা নেই, এর জন্য কোনো শাস্তি নেই। দেখুন, দিলীপ ঘোষের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যাবে এটা আবেগের বহিঃপ্রকাশ, এবং তিনি যেহেতু একটা সরকারি পদে রয়েছেন, সুতরাং তিনি কিন্তু নিজের বক্তব্যটা প্রকাশ করতে করতে অত্যন্ত ধুরন্ধর রাজনীতিকের মতো ঠিক সময়ে সেটার মোড় ঘুরিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা আক্রান্ত যেভাবে হতেন এখন সেভাবে হচ্ছেন না, এবং সেইভাবে আক্রমণ করবেন না বলেই বাঙালি যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ডিমটাকে ব্যবহার করেছে, এটাই তিনি বলতে চেষ্টা করেছেন, এবং এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তৃণমূলের নেতা নেত্রীরা ভাগ্যবান যে তারা ঠিক যেভাবে তখন বিরোধী বিজেপির নেতাদের সঙ্গে ব্যবহার করতেন সেটা তাদের সঙ্গে করা হচ্ছে না। এটা ভাঁজ রেখে দিয়েছেন আর কি। এবার এটার বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন রকম লোক করবেন এটা তিনি জানেন, কিন্তু এটাও জানেন যে এটাকে পুরো বক্তব্যটাকে ধরলে তিনি যে আসলে বেরিয়ে যাওয়ার রাস্তাটা রেখে দিয়েছেন সেটা স্পষ্ট হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, এটা সরকারি বা দলীয় বিবৃতি নয়, বিজেপির রাজ্য কমিটির তরফে গোড়াতেই কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য কমিটির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন যে ব্যক্তি দিলীপ ঘোষ যেরকম আবেগপ্রবণ মানুষ, তেমনি তার এই কথায় আবেগেরই বহিঃপ্রকাশ। অর্থাৎ সরকারি দল হিসেবে বিজেপি যে এই ইট বাঁশ ডিম কোনো কিছুই ছোড়াছুড়িতে বিশ্বাসী নয়, সমর্থন করে না, সেটা রাজ্য বিজেপির তরফে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। আর একইভাবে প্রশাসনিক স্তরেও তো বুঝিয়ে দেওয়ার কাজটা চলছে। বোঝানো হচ্ছে যে তৃণমূলের আমলে বিরোধীদের ওই নির্যাতিতের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হতো, কিন্তু সেই জিনিসটা তো এই জমানাতে করা হচ্ছে না। অর্থাৎ তারা যেটা করছেন সেই একই অস্ত্র ওই দেখা করতে যাওয়ার ক্ষেত্রে বিরোধীদের বাধা দেওয়া, এটা তো এই প্রশাসন সেই মানসিকতায় বিশ্বাস করেন না। এবং সেটা বোঝাতেই তো ঘটনার পর বাম থেকে তৃণমূল সব বিরোধী শক্তিকে বারুইপুরে যেতে দেওয়া হয়েছে। সরকারের তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে যেরকম ওই বিরোধীদের ভিকটিম ফ্যামিলি বা নির্যাতিতের পরিবারের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতো, তেমন অভিজ্ঞতা এই সরকারের আমলে বিরোধীদের হবে না। যারাই চাইবেন তারা যেতে পারেন।
নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এবং বাস্তবে তো তার প্রতিচ্ছবি ধরা পড়েছে। আজ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার বাড়ির থেকে বেরিয়ে এতদিন পর মোমবাতি মিছিল করতে পেরেছেন, যদিও পরিচিত মুখ বলতে তার সঙ্গে দোলা সেন, প্রতিমা মণ্ডল ছাড়া আর তেমন কেউ ছিলেন না। তাও একদিকে যেরকম মিছিলটা নির্বিঘ্নে শেষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তেমনই তো তার প্রতিনিধি হিসেবে দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায় সহ জনা পাঁচেকের একটা দল ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে এসছে। এই জায়গাতেই কিন্তু আগের সরকারকে টেক্কা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার, যদিও সেটা স্বীকার করতে চান না দোলা সেন। তার মতে রাজ্যে এখন সুপার এমার্জেন্সি চলছে। সুপার এমার্জেন্সি চলছে, পুলিশ মোতায়েন আছে, কি করব। কাল মাঝরাতে শেষ রাতেও তো পুলিশ মোতায়েন ছিল, এখানে তো রুট মার্চ হচ্ছিল সেন্ট্রাল ফোর্সের। সুপার এমার্জেন্সি চলছে, ভালো তো। ভয় নাকি সব চলে গেছে আর ভরসা নাকি এসে গেছে, তার প্রমাণ একজন নেত্রী, তিনি বারুইপুর যাবেন হয়তো, তিনি বলেছেন তিনি বেরোবেন, ব্যাস এখানে সুপার এমার্জেন্সি চালু হয়ে গেল। কতগুলো গাড়ি দিয়ে এখানটা আটকানো ছিল, কতগুলো গাড়ি ওইখানে আটকানো ছিল হরিশ্চার্যের মুখটায়, আমরা ভেতরে আসতে পারছিলাম না। কত সিআরপিএফ এসে রুটমার্চ করছিল, কত মহিলা পুলিশ এসেছিল। ভালো তো, সুপার এমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি, নাম না লিখে অফিসিয়ালি ঘোষণা না করে দেখে নিচ্ছি। দোলা সেনের বক্তব্য থেকে একটা কথা কিন্তু পরিষ্কার, গোটা ব্যাপারটাই ভাবনা স্তরে ছিল আর কি। মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বেরোতে পারেন এরকম একটা ভাবনা ছিল, তাদের আটকানো হতে পারে এরকম একটা ভাবনা ছিল। সুতরাং গোটা ব্যাপারটাকেই তারা ভাবনা স্তরে রেখেছেন, না প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরিয়েছেন, না তাকে আটকানো হয়েছে। তবে দোলা সেনের কথা একটা অর্থে সত্যি তাদের এখন জরুরি অবস্থা চলছে, মানে এমার্জেন্সি সিচুয়েশন। কারণ তারা কোন দলের প্রতিনিধি হয়ে বারুইপুরে গেছিলেন সেটা নিয়েই তো যে কোনো সময় প্রশ্ন উঠে যেতে পারে। মানে কোনটা যে আসল তৃণমূল কংগ্রেস, তারা যে দলের হয়ে গেলেন সেটার নাম কি, সেটা নিয়েই তো এখন চরম সংশয় আর বিভ্রান্তি। সেটার ফয়সলা করতেই তো এখন সবাই তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশনের দিকে, জাতীয় নির্বাচন কমিশন। গত সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে এসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়ের চেয়ারম্যানশিপে যে তৃণমূলটা গঠিত হয়েছে, যেখানে অধিকাংশ বিধায়ক রয়েছেন, সেই তৃণমূলকেই আসল বলে দাবি করে কমিশনের কাছে ওই জোড়া ফুলের প্রতীক আর জোড়া ফুলের তহবিল এবং যথারীতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটা, সবটাই তো দাবি করে এসছেন ঋতব্রতরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীদের নিজেদের দাবি পেশের কথা ছিল, তো এক্ষেত্রে অবশ্য তারা আর ওই আটকাতে পারে এরকম ভয়ে ভেবে নিয়ে আটকে যাননি। যথারীতি আজ বিকেলে নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদেরই প্রকৃত তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনের কাছে দাবি সনদ পেশ করেছেন ডেরেক ওব্রায়েনরা। তৃণমূলের লেটারহেডে লেখা এবং তৃণমূলের স্ট্যাম্প সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সই সম্বলিত দাবি তারা পেশ করেছেন। এই সইটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যে বললাম আর কি। তার কারণ প্রথম থেকে তারা দাবি করে আসছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই আছে, মেরে পাস সাইন হ্যাঁ, এটাই বিরাট ব্যাপার, এটাই যথেষ্ট। এটার মাধ্যমেই দলটা তাদের কাছে থেকে যাবে। যদিও দাবি যেটা পেশ করেছেন সেখানে এই শুধু সইয়ে তারা থেমে থাকেনি বা আশ্বস্ত হতে পারেননি, সেখানে দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে কিভাবে তিলে তিলে সংগঠন তৈরি হয়েছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা তো অনেকটা আদালতের বিচারকের মতো, এবং যেটা আমরা বারবার শুনি, এই বিচারের ক্ষেত্রে আইন প্রাধান্য পায়, যুক্তি এবং তথ্য প্রাধান্য পায় আবেগের থেকে বেশি। এবার কমিশন তারা কি করবে সেটাই তো বড় প্রশ্ন। কমিশন ইতিহাসের প্রতি আকৃষ্ট হবে, এই আবেগকে গুরুত্ব দেবে, নাকি অতীত ইতিহাসের থেকেও চলমান সময়ে যে তথ্য এবং ঘটনা এবং যে সংখ্যা যেটা গোনা যায় সেটাকে বেশি গুরুত্ব দেবে, এবং যে দৃষ্টান্ত আছে
অতীতে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে পদক্ষেপ করেছেন, সেটারই একটা ছায়া দেখা যাবে। ঠিক আইন আদালতের ক্ষেত্রে যেরকম অতীত কোনো মামলার নিদর্শন তুলে ধরে একটা সিদ্ধান্ত হয়, এক্ষেত্রেও কি সেটা হবে? তার উপরই তো নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংগঠনিক ইতিহাস, আবেগ, তার পরম্পরা, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের উপস্থিতি। যে তরফে অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে, সেই তরফেই যে দলের মালিকানাটা যাওয়া উচিত বা যায় বা যেতে পারে, অতীত উদাহরণ তো সেটাই বলছে। একনাথ শিন্ডের হাতে শিবসেনার মালিকানা তো এইভাবেই হস্তান্তরিত হয়েছিল এবং সেই ইতিহাস ইতিমধ্যেই বহু জায়গায় বহুবার আলোচিত হয়েছে। আমরাও এই না বললেই নয় অনেকবার আলোচনা করেছি, তাই ওর মধ্যে আর বিস্তারিতভাবে গেলাম না। শুধু এইটুকুনি বোঝা যাচ্ছে যে যদি পশ্চিমবঙ্গেও তৃণমূলের মালিকানা হস্তান্তরিত হয়, যদি দলের প্রতিষ্ঠাতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের অধিকারটা কমিশন কেড়ে নেয়, তাহলে শুধু শিন্ডে মডেলের সম্পূর্ণ এবং সার্থক রূপায়ণই হবে না, সেই সঙ্গে সঙ্গে ঋতব্রত শিবিরের ভূমিকাটা ভবিষ্যতের জন্য আতচকাচের নিচেও তো চলে আসবে। কারণ তারাই তো তাতে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে পরিগণিত হবেন এবং তারাই যেহেতু তৃণমূলের পরম্পরার অধিকারী হবে, যে পরম্পরাটা সম্পূর্ণরূপে বিরোধিতার মোড়কে মোড়া, বিরোধিতার ইতিহাসে সমৃদ্ধ, সেক্ষেত্রে এই বারুইপুরের মতো ঘটনা ঘটলে তাদের ভূমিকাটা ঠিক কী হবে সেটা নিয়ে মানুষের মধ্যে প্রবল কৌতূহলের সৃষ্টি হবে। তার কারণ ইতিমধ্যেই তো এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা বিরোধী, কিন্তু বন্ধু মনোভাবাপন্ন বিরোধী। এবার সেই বন্ধুত্বকে অগ্রাহ্য করে তারা কতটা সরব সোচ্চার হতে পারবেন সেটা নিয়ে লোকজনের যথেষ্ট পরিমাণ আগ্রহ রয়েছে। কারণ এটার ওপরেই তো ভবিষ্যতে এই পার্টিটার ভবিষ্যৎ কী হবে সেটা নির্ভর করছে। খেয়াল করে দেখুন, সংখ্যায় নগণ্য হওয়া সত্ত্বেও বারুইপুরের ঘটনায় মমতাপন্থীরা পথে নেমে পড়েছেন, অন্য বিরোধীরা সাধ্যমতো প্রতিবাদ করার চেষ্টা করছেন, কিন্তু ঋতব্রতপন্থীরা কেন পথে নেই সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তারা তো সত্যিই নেই। এবং এক্ষেত্রে ঋতব্রত শিবিরের বক্তব্যটা খুব আকর্ষণীয়। তাদের তরফে জানানো হয়েছে যে তারা দেখবেন, বুঝবেন, তারপর বারুইপুরের ঘটনায় কি করবেন সেটা ঠিক করবেন। মানে বুঝতে পারছেন, ওই বন্ধুত্বের মোড়কটাকে খুলে কতটা খুলবেন, সেই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কতটা উঠতে পারবেন, সেই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে। এবার এখানে তো এই প্রশ্নটা উঠবে, এটাই কি কেউ চেয়েছিল? যত এইভাবে তারা বিভ্রান্তিতে ভুগবেন, ওই বন্ধুত্বপূর্ণ অবস্থান এবং বিরোধিতা, পরস্পর বিরোধী দুই বিষয়কে নিয়ে যত বিভ্রান্ত হবেন, সোজা কথা লটপট খাবেন আর কি, ততই তৃণমূল ধীরে ধীরে লীন হওয়ার দিকে এগোবে কিনা বা ধীরে ধীরে মহাপ্রস্থানের পথে এগিয়ে যাবে কিনা, সেটাই তো লোকের মধ্যে বড় প্রশ্ন। এবং তার থেকেও বড় প্রশ্ন, সেই ক্ষণটা আগত কিনা এবং কেউ সেটাই চাইছেন কিনা। ঘটনার নিন্দা আমরা নিশ্চয়ই করছি এবং আমরা দেখছি যে আলটিমেটলি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে, তো আমরা অবজার্ভ করছি এবং যদি প্রয়োজন হয় এর বিরুদ্ধে যতটা প্রতিরোধ গড়ে তোলা, সেই প্রতিরোধ আমরা নিশ্চয়ই গড়ে তুলব। ঘটনার নিন্দা আমরা নিশ্চয়ই করছি এবং আমরা দেখছি যে আলটিমেটলি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে, তো আমরা অবজার্ভ করছি এবং যদি প্রয়োজন হয় এর বিরুদ্ধে যতটা প্রতিরোধ গড়ে তোলা, সেই প্রতিরোধ আমরা নিশ্চয়ই গড়ে তুলব। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা যখন ভালো করে দেখে শুনে এগোতে চাইছেন, তখন এই বাংলারই মানে বাংলায় এই বিরোধিতার ইতিহাসটা না নতুন করে লেখা হচ্ছে, বুঝতেই পারছেন আর কি। একটু অন্যভাবে লেখা হচ্ছে কেন? কারণ এই বাংলারই এক রাজনীতিবিদ তার মৃত্যুর ৭৩ বছর পর তার নিজের রাজ্যে স্বীকৃতি পেলেন। এটাও তো আমরা দেখছি
আর বললাম না, এখন বিরোধীদের বিরোধিতার সব কিছুর একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি পরিবেশ চারপাশে চলছে। এমন সব জিনিসগুলো দেখছি যেগুলো আমরা কখনো দেখিনি। কোনোদিন দেখেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নিজের রাজ্যে স্বীকৃতি পাচ্ছেন? কিন্তু আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি হলো এবং পাশাপাশি সরকারের উদ্যোগে একাধিক কর্মসূচি যেগুলো ঘোষণা করা হয়েছিল সেগুলো পালিত হলো সাড়ম্বরে। কর্মসূচি পালনে কলকাতায় এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দুজনেই শ্যামাপ্রসাদকে বাংলায় প্রাসঙ্গিক করার জন্য রাজ্যের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় বিজেপি, রাজ্যেও বিজেপি, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী বা অমিত শাহ নিজেদের পিঠ নিজেরাই চাপড়েছেন বলে কেউ কেউ বলতে পারেন, কিন্তু বাস্তবটাকে কি করে অস্বীকার করবেন? এটা তো ঐতিহাসিকভাবে সত্যি যে স্বাধীনতার পর থেকে এই প্রথম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবার তিনি তার মত, তার পথ, এ সমস্ত নিয়ে মানুষের মধ্যে আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, যাই থাক, তিনি যে একজন এই রাজ্যের বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এতদিন পর্যন্ত তাকে এ রাজ্যে যে স্বীকৃতি দেওয়া হতো না, এটাও তো বাস্তব। সেই পরম্পরাটা বদলালো, এটাও বাস্তব। কংগ্রেস আমল থেকে শুরু করে বাম জমানা হয়ে তৃণমূল শাসন, কোনো সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়া হয়নি। এবার এটা যখন করা হলো সরকারের তরফে, এর পেছনে যতটা না প্রশাসনিক উদ্দেশ্য রয়েছে তার থেকে অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ধরতে হবে। প্রথমত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তার জীবনী, তার কর্মকাণ্ড পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এটা কেন? কারণ এর পেছনে রয়েছে দেশভাগের ইতিহাস। এটা করলেই তো ফের একবার এই নতুন প্রজন্ম যারা দেশভাগের ইতিহাসটা সেভাবে দেখেননি, তারা অন্তত সেই ইতিহাসটাকে দেখতে শুরু করবেন। গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ইতিহাস বাঙালিকে নতুন করে মনে করিয়ে দেওয়ার যে চেষ্টা বিজেপি শুরু করেছে সেটা বাস্তবায়িত হবে। এবং দ্বিতীয়ত, এই ইতিহাস নিয়ে কিন্তু কোনো দিন, এটা বাস্তব, যথেষ্ট পরিমাণ আলোচনা বা কাটাছেঁড়া হয়নি। কংগ্রেস আমল থেকে বাম হয়ে তৃণমূল জমানা পর্যন্ত হয়নি, কারণ এই সমস্ত ক্ষেত্রগুলোতে রাজ্যে সংখ্যালঘু তোষণের ব্যবস্থা হয়েছিল, এটা বাস্তব। নিরপেক্ষতা ছিল না, এটা বাস্তব। সব কিছুটিতে ইদার উদার দুদিকই আছে। সুতরাং আলোচনাটা হওয়া দরকার, সেটা বিজেপি মনে পড়িয়ে দিতে চাইছে। তার মানে আজ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভূমি পূজাই শুধু হলো না, বিজেপি শ্যামাপ্রসাদকে তার বাংলায় পুনঃপ্রতিষ্ঠিত করলো বলে ধরতে হবে। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা ব্যবস্থার দায়িত্ব না দিয়ে শিল্প এবং অন্যান্য দেওয়া হলো, শিক্ষার দায়িত্ব দেওয়া হলো মৌলানা আবুল কালাম আজাদকে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনাই করেনি, মাদ্রাসাতে পড়াশোনা করেছেন বেশিরভাগ সময়, জন্ম মক্কাতে। তাকে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হতেন, তাহলে আজকে ভারতবর্ষের শিক্ষার এই যে অপসংস্কৃতি ঢুকে গেছে সেটা হতো না। আমাদের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন উনি, অথচ তাকে যথাযথ সম্মান জানানো হয়নি। তাকে যথাযথ ইতিহাস বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, আমাদের বিদ্যালয় পাঠ্যপুস্তক কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি। जब राष्ट्र प्रथम के संकल्प वाली सरकार होती है तो राष्ट्र नायकों को सम्मान भी मिलता है और उनके विजन पर चलने का भी प्रयास होता है। বাংলার বা পশ্চিমবঙ্গের গঠনে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই আমাদের স্কুল পড়ুয়াদের পড়ানো উচিত এবং সিলেবাসের মধ্যে আনা উচিত। আমার বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। সুতরাং বুঝতেই পারছেন যে যেটা বললাম একটু আগে, বললাম না
শ্যামাপ্রসাদ মুখার্জিকে এ রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করলো বিজেপি? ভুল বললাম। আসলে নিজেদের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন্দ্র করে বাংলার যে ইতিহাসটা তারা সামনে নিয়ে আসতে চাইছে বা ভারতের যে ইতিহাসটা তারা সামনে নিয়ে আসতে চাইছে, সেটা জনমানসে ছাপ ফেললে নিশ্চিতভাবেই সেটা তাদের ভবিষ্যতের জন্য অনেকটা সুবিধা করে দেবে, মানুষের মনে একটা স্থায়ী জায়গা করে দেবে। এটাই নিশ্চয়ই বিজেপির নেতৃত্ব ভাবছেন। এবার এটা 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 কেন সুবিধা হলো ভাবনার বদলটা? তার কারণে কেন্দ্র রাজ্য সব জায়গায় যদি একই সরকার থাকে, একই পার্টির সরকার থাকে, তাহলে হয়তো এই সামঞ্জস্যপূর্ণ জায়গাগুলোকে আমরা দেখতে পাই, যেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন এক সুরে। মানুষ তো এমনি বিশ্বাস করতে শুরু করবে যে তাহলে এটার মধ্যে নিশ্চয়ই একটা বিষয় রয়েছে, যেটা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হতো, জোর করে বুলিয়ে রাখা হতো। এই যে জোর করে লুকিয়ে রাখা হতো একটা নিষিদ্ধ বস্তুর মতো, এই নিষিদ্ধ বস্তুর প্রতি আপনার আমার সাধারণ মানুষের চিরকালই কিন্তু একটা আলাদা আকর্ষণ আছে। চিরকাল যেটা বেশি নিষিদ্ধ, যেটা বেশি লোকানো, সেটার প্রতি বেশি আমাদের চিন্তা ভাবনা ধায় আর কি, জানতে ইচ্ছে করে। এটা যত মানুষ জানবে বা উৎসাহিত হবে তত বেশি বিজেপির সুবিধে। এবার মানে হচ্ছে ভাবনা চিন্তার বদল। এবার তাতে এক্ষেত্রে কে সুফল পাবে, বিজেপি সুফল পাবে না এই বাংলার মানুষ সুফল পাবে, সে তো ভবিষ্যতের বিষয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে ভাবনা চিন্তার যদি বদল হয়, উদ্যোগের যদি বদল হয়, তাহলে সাধারণ মানুষ যে সুবিধা পায় সেটা তো আমরা একটা জায়গা থেকে দেখলাম। কোথায় জানেন? মালদা জেলায়। মালদা জেলার পুলিশ সুপারের দাবি, রাজ্য সরকার বদলে যাওয়ার পর অনুপ্রবেশ ঠেকানোটা অনেক সহজ হয়েছে। এখনও মালদার কিছু জায়গায়, বিশেষ করে জলপথে সীমান্ত খোলা থাকলেও অনুপ্রবেশ নাকি প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ কেন্দ্রীয় সরকারের তরফে সদিচ্ছার কোনো অভাব হচ্ছে না, আর রাজ্য সরকারের তরফে কোনো রকম বৈরী মনোভাব নেই। সবই তো একইভাবে সামঞ্জস্য বজায় রেখে কাজ করছে, একটা বোঝাপড়া বজায় রেখে কাজ করছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিএসএফের সঙ্গে এখানকার সরকারি প্রশাসনের এখন যোগাযোগটা সুদৃঢ়। দেখেছেন তো বিএসএফকে কাঁটাতার বসাতে কীভাবে তৎপরতার সঙ্গে জমি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে পুলিশকে প্রতি মুহূর্তে বিএসএফের সঙ্গে যোগাযোগ রেখে চলার কথা বলা হয়েছিল। আপনাদের মনে আছে বিগত সরকারের আমলে ঠিক এর উল্টোটা বলা হতো। বিএসএফই যাবতীয় কিছুর জন্য দায়ী, বিএসএফ কেন সীমান্ত থেকে এতটা ভেতরে ঢুকে এসে কাজ করবে, পুলিশ কেন ঠিক করছে না, পুলিশ কেন আটকাচ্ছে না। অর্থাৎ পুলিশকে বিএসএফের সঙ্গে লড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ অতীতে চোখে পড়তো। লড়ার বদলে এই যে বন্ধুত্বপূর্ণ আচরণ করা বা বোঝাপড়া তৈরি করা, তার ফলটা কি জানেন? জেলা পুলিশ ঠিক করেছে সীমান্তের গ্রামে গ্রামে সাদা পোশাকে নজরদারি চালানো হবে, গ্রাউন্ড লেভেলে ইন্টেলিজেন্সটা আরও বাড়ানো হবে, এবং এই বিএসএফ আর পুলিশের যৌথ প্রচেষ্টায় আখেরে যে দেশের ভালো হচ্ছে সেটা তো ওই বুঝতেই পারলেন যখন পুলিশ অফিসাররা বলছেন যে অতীতে তো এটা করতে বারণ ছিল, এখন এটা যখন করা হচ্ছে, এই বোঝাপড়াটা থাকায় এই সমস্যাটাকে গোড়াতে আটকে দেওয়া সহজ হচ্ছে, অর্থাৎ অনুপ্রবেশের সমস্যাটা আটকে দেওয়া সম্ভব হচ্ছে। এবার কখন এটা বলা হচ্ছে? যখন ওই তামিলনাড়ুতেও বিজয় সরকার 50 জন বাংলাদেশিকে ধরে আমাদের রাজ্যে ফেরত পাঠিয়ে দিচ্ছে, যাতে এখান থেকে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ একটা জায়গা থেকে ঢুকে গোটা দেশের জন্য এই অনুপ্রবেশটা যে কত বড় ডালপালা মেরেছিল, এখন সেগুলোকে যে এই কেন্দ্র রাজ্য একটা বোঝাপড়ার মাধ্যমে ক্রমশ গুটিয়ে এনে একটা জায়গায় একত্রীভূত করে ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেটা তো পরিষ্কার। এবং এটার সুফলটা বিরোধীরাও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। बीएसएफ जे रकम सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट एक ही प्लेटफॉर्म में आछे, सेम पार्टी सरकार आछे, सेम मेंटालिटी आछे,
ওই হিসাবে আমরা বিএসএফ আর স্টেট পুলিশ ফুল কোঅর্ডিনেশন আছে। পার ডে আমরা কোথাও না কোথাও জয়েন্টলি রেড করি, জয়েন্টলি অ্যারেস্ট করছি, জয়েন্টলি সিজার করছি। বর্ডার নিয়ে আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। এই সময় বিএসএফ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে খাস এদিকে আমাদের ফুল কোঅর্ডিনেশন আছে। দেখুন, এই কেন্দ্র রাজ্যের এই বোঝাপড়ায় যদি সুফল কেউ লাভ করে সেটা সাধারণ মানুষ, আমি আপনি, বুঝতেই তো পারছেন। আবার এটাই যদি উল্টো হয়, যেটা অতীতে হতো, তাহলে কারা ভুক্তভোগী হতো? সেটাও সাধারণ মানুষ। কি খবর এসছে জানেন? দুদিন আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিষিদ্ধ পল্লী থেকে 16 জন নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছে। বিহার থেকে ওই 16টা মেয়েকে ইসলামপুরে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশের দাবি। এবং এক্ষেত্রে আন্তঃরাজ্য মানব পাচার চক্রটা সামনে এসছে এবং পুলিশ তৎপরতার সঙ্গে 4 জনকে গ্রেফতার করে ফেলেছে। তাদের জেরা করে জানার চেষ্টা হচ্ছে তাদের সাথে আন্তর্জাতিক মানব পাচার চক্রের কোনো যোগাযোগ আছে কিনা। কারণ এদেশের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে এখানকার রাজ্যে, এই রাজ্য বা আশেপাশের রাজ্য থেকে মেয়েদের পাচার করার রেকর্ড তো রয়েছে। তেমনই তো ওই নেপাল, ভুটান বা বাংলাদেশ থেকেও মেয়েদের এনে তাদের এই সমস্ত জায়গায় বিক্রি করে দেওয়ার অনেক রেকর্ড রয়েছে। এবং সব ক্ষেত্রেই এ রাজ্যকে ঘাঁটি করে মানব পাচার চক্র চালানোর অভিযোগটা বারবার সামনে এসছে। কিন্তু তৎসত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া যেত না? কারণ নাকি সরকারি সদিচ্ছার অভাব ছিল। আর এবার পুলিশই বলছে যে এবার পুলিশকে যেহেতু খোলা হাত দেওয়া হয়েছে, পুলিশের ওই বেঁধে রাখা হাতটা যেহেতু খুলে দেওয়া হয়েছে, তাই এই 16টা মেয়েকে উদ্ধার করা সম্ভব হলো। বুঝতে পারছেন? কোথাও কোথাও মানসিকতার বদলটা এবং সঠিক শাসনটা একদম গোড়ার থেকেই কতটা জরুরি।